হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। তো আজকের আমরা যে ক্লাসটা পড়ব, যে বিষয় সম্পর্কে পড়ব, সেটা মূলত আমাদের দ্বাদশ শ্রেণীর একটা অধ্যায়। ঠিক আছে, তো আমাদের আজকের আলোচনার বিষয় হলো গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। ঠিক আছে, তো এর আগে আমরা এই চ্যানেলেই আমরা সমতলে আলোর প্রতিফলন সম্পর্কে ভিডিও আপলোড করে ফেলেছি এবং ওই অধ্যায়টা পুরোটা সম্পূর্ণ আমরা কমপ্লিট করে ফেলেছি। তো সেই ভিডিওটা না দেখে থাকলে আগে সেটা দেখে এসো, তারপরে এই ভিডিওটা তোমরা কিন্তু দেখবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমাদের আজকে যেটা আলোচনার বিষয় সেটা হলো গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। ঠিক আছে, তো গোলীয় দর্পণে আলোর প্রতিফলন বোঝার আগে আমাকে জানতে হবে যে গোলীয় দর্পণটা কী জিনিস। ঠিক আছে, তার আগে বলি যে দর্পণ কি। দর্পণ হচ্ছে এমন একটা পদার্থ বা এমন একটা জিনিস যেখানে কোনো আলো পড়লে তার অধিকাংশ কিন্তু প্রতিফলিত হয়ে আবার একই মাধ্যমে ফিরে আসে। জিনিসটা কীরকম তোমরা দেখেছো হয়তো, যে কোনো একটা আয়নাতে আমি যখন কোনো টর্চ বা কোনো আলো ফেলবো, ওই আলোটা ধাক্কা খেয়ে আয়না থেকে আবার অন্য কোথাও গিয়ে পড়ে। তো ওই আয়নাটাই হচ্ছে আমাদের কাছে দর্পণ। ঠিক আছে, এবারে দেখো আমার এখানে আলোচনার বিষয় হচ্ছে গোলীয় দর্পণ। অর্থাৎ দর্পণটা কীরকম হবে না, দর্পণটা গোলীয় হবে। ঠিক আছে, কীরকম হয় না, দেখো গোলীয় দর্পণ মূলত কিন্তু আমাদের দু প্রকার। দু প্রকার। প্রথম হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ, ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে বলি কনকেভ মিরর। ঠিক আছে, কনকেভ মিরর। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তল দর্পণ। কি দর্পণ না, উত্তল দর্পণ। ঠিক আছে, যাকে আমরা ইংরেজিতে বলি কনভেক্স মিরর। কি বলি? কনভেক্স মিরর। ঠিক আছে, তা অবতল দর্পণ আর উত্তল দর্পণ জিনিসটা কিরকম না, মনে করো আমার কাছে একটা এইরকম একটা বাঁকা আকৃতির দর্পণ আছে। ঠিক আছে, আর এরকম একটা দর্পণ আছে। যদি একটা জিনিস খেয়াল করো যে এই যে যে দর্পণ দুটো আমি এঁকেছি, এটা কিন্তু কোনো না কোনো একটা বৃত্তাকার ক্ষেত্রের একটা অংশ। অর্থাৎ এটাকে তুমি বাড়িয়ে দাও, এইভাবে বাড়িয়ে দিলে, এটাকে তুমি বাড়িয়ে দাও, বাড়ালে কিন্তু এটা একটা বৃত্তের আকৃতি মোটামুটিভাবে নিয়ে নেবে। ঠিক আছে, সেই বৃত্তের একটা অংশ কিন্তু দর্পণ হিসাবে কাজ করছে। ঠিক আছে, যদি এই অংশটা পেছন দ্বারা যদি কোনো আস্তরণ দেওয়া থাকে, এই অংশটা যদি আলো, মানে এই ভেতরের অংশটাতে, এরকম বাঁকা অংশের ভেতরটা যদি আলোর প্রতিফলন ঘটে, সেই যে দর্পণটা তাকে আমরা বলি অবতল দর্পণ। আর যদি এর ভেতরের অংশের দিকে হচ্ছে আমার আস্তরণ দেওয়া থাকে পারদের বা অন্য কিছুর, তাহলে বাইরের দিকে অর্থাৎ এই যে তল, যদি এই দিক বরাবর যদি আলো পড়ে ধাক্কা খেয়ে ঘুরে যায়, তখন সেরকম দর্পণকে আমরা বলবো উত্তল দর্পণ। অর্থাৎ একটু যদি সামারাইজ করি, জিনিসটা আমার এরকম। ঠিক আছে, যদি এই ভেতরটাতে আলোর প্রতিফলন ঘটে, মানে এখান থেকে আলো এসে পড়লো, পড়ে ধাক্কা খেয়ে আবার ঘুরে গেল, এই যে দর্পণটা, এই দর্পণটাকে আমরা বলবো অবতল দর্পণ বা কনকেভ মিরর। ঠিক আছে, যদি এই সাইডটায় আলো এসে পড়ে ধাক্কা খেয়ে আবার ফিরে যায় একই মাধ্যমে, তখন এই যে দর্পণটা, এই দর্পণটাকে আমরা বলবো উত্তল দর্পণ বা কনভেক্স কনভেক্স মিরর। ঠিক আছে, এবারে দেখো এই দর্পণ পড়ার আগে আমাকে বেশ কিছু জিনিস কিন্তু জেনে ফেলতে হবে। যেমন কি না, ধরো আমার কাছে এরকম একটা দর্পণ রয়েছে, এই একটা দর্পণ, আমি অবতল দর্পণ দিয়েই তোমাদেরকে জিনিসগুলো বলছি। তাহলে আমার কাছে এটা দর্পণ আছে, অবতল দর্পণ। ঠিক আছে, ভালো কথা, অবতল দর্পণ। ঠিক আছে, মনে করো এই অবতল দর্পণটা হচ্ছে আমার এম আর হচ্ছে এম ড্যাশ, এটা হচ্ছে আমার অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে এই অবতল দর্পণের প্রথম যে জিনিসটা আসবে তোমাদের কাছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে মধ্যবিন্দু। কি বলবো? মধ্যবিন্দু। দেখো মধ্যবিন্দু কাকে বলে না, এই যে দর্পণটা তুমি এম থেকে এম ড্যাশ পর্যন্ত দেখতে পাচ্ছ, এর একটা মিডিল পয়েন্ট থাকবে। ধরো আমি সেটার নাম দিয়ে দিলাম ও। ঠিক আছে, তাহলে ওই ওটাই হচ্ছে ওই যে আমার হয়ে যাবে কিন্তু মধ্যবিন্দু। অর্থাৎ এই যে ও বিন্দুটা, ও বিন্দুর ধারে এম ওর দৈর্ঘ্য যতটা হবে, ও এম ড্যাশের দৈর্ঘ্য কিন্তু ততটা হবে। ওটাই হচ্ছে আমার হয়ে যাবে কিন্তু মধ্যবিন্দু। ঠিক আছে, তারপরে যেটা আসবে তোমার কাছে সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। কি আসবে? বক্রতা কেন্দ্র। দেখো বক্রতা কেন্দ্র কাকে বলে? হ্যাঁ, বক্রতা কেন্দ্র কাকে বলে না, দেখো এই যে একটা গোলাকার যে দর্পণ আমি বা বৃত্তাকার দর্পণ নিয়েছি, এটা আমার কোনো না কোনো একটা হচ্ছে বৃত্তের একটা অংশ। মনে করো এই বৃত্তটার অংশ। ঠিক আছে, বৃত্তের যেহেতু অংশ, এর একটা কেন্দ্র অবশ্যই তোমার কাছে কিন্তু থাকবে। ঠিক আছে, মনে করো সেই কেন্দ্রটা হচ্ছে সি। সেই কেন্দ্রটা কি না, সেই কেন্দ্রটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে এই যে সি যে কেন্দ্র, ওটাকেই আমরা বলবো বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র আগে বলবো না, কোনো একটা গোলীয় দর্পণ যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রটাকেই আমরা বলবো ওই গোলীয় দর্পণের বক্রতা
কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে জিনিসটা তোমার কাছে আসবে সেটা হচ্ছে উন্মেষ, ঠিক আছে। উন্মেষ, উন্মেষ, ঠিক আছে। উন্মেষটা কি না, এই যে গোলীয় দর্পণটা আমার কাছে রয়েছে এম ড্যাশ, ঠিক আছে। এই গোলীয় দর্পণের এই এম থেকে এম ড্যাশ পর্যন্ত যে দূরত্বটা, এটাকেই আমরা বলবো কিন্তু উন্মেষ, ঠিক আছে। এবারে মনে করো আমি এম আর এম ড্যাশকে আমি একসঙ্গে একটা সরল রেখা দ্বারা যুক্ত করে ফেললাম, ঠিক আছে। তাহলে এটা ওর ক্ষেত্রে হয়ে যাবে কি উন্মেষ। তাহলে এম ড্যাশ আমার এক্ষেত্রে কি উন্মেষ, ঠিক আছে। এখানেই আরেকটা জিনিস আসবে, সেটাকে বলা হবে কৌণিক উন্মেষ। কি বলবো আমি? কৌণিক উন্মেষ, ঠিক আছে। কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ কি জিনিস না, এই যে দর্পণের যে উন্মেষটা, অর্থাৎ দর্পণের যে দুটো প্রান্তবিন্দু অর্থাৎ এম আর এম ড্যাশ, এই এম আর এম ড্যাশ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে তাকে আমরা বলবো কৌণিক উন্মেষ। যেমনটা কীরকম হবে দেখো, এম থেকে আমি এই যে সি যে বক্রতা কেন্দ্র ছিল সেটাকে আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে। মনে করো এইভাবে যুক্ত হয়ে গেল। সিমিলারলি এম ড্যাশ থেকেও আমি এটাকে যুক্ত করে দিলাম। তাহলে এই মিডলে একটা কোণ তৈরি হবে, এই কোণটাকেই আমরা বলবো কৌণিক উন্মেষ। অর্থাৎ কৌণিক উন্মেষ কত হবে না, কোণ হচ্ছে এম সি এম ড্যাশ, এটা হচ্ছে কৌণিক উন্মেষ, ঠিক আছে। এবারে এই যে দর্পণটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেই মানটা যদি আমার 10 ডিগ্রির থেকে হচ্ছে কম হয়, 10 ডিগ্রির কম হয়, তাকে তাহলে আমরা বলবো ক্ষুদ্র কৌণিক উন্মেষযুক্ত দর্পণ। কি বলবো? ক্ষুদ্র কৌণিক উন্মেষযুক্ত দর্পণ। পরীক্ষায় এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে যে ক্ষুদ্র কৌণিক উন্মেষযুক্ত দর্পণের কৌণিক যে উন্মেষ যে কোণটা তৈরি হয় তার মান কত, না তোমাকে বলতে হবে তার মান 10 ডিগ্রি থেকে সবসময় কি হয়, কম হয়, ঠিক আছে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে তোমার প্রধান অক্ষ। কি আসবে না, প্রধান অক্ষ। প্রধান অক্ষ, দেখো প্রধান অক্ষ কাকে বলে না, তোমার কাছে যে এই যে বক্রতা কেন্দ্র রয়েছে, ঠিক আছে, বক্রতা কেন্দ্র থেকে তুমি যদি হচ্ছে মধ্যবিন্দুটাকে যোগ করো তাহলে যে সরল রেখাটা পাবে ওটাই হচ্ছে তোমার কিন্তু প্রধান অক্ষ। ওটাই কি হয়ে যাবে, প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কোনটা হয়ে গেল না, সি ও হচ্ছে আমার প্রধান অক্ষ, ঠিক আছে। তারপরে চলে আসছি আমি বক্রতা ব্যাসার্ধতে। কিছু চলে আসছি বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কোনটা হবে, দেখো বক্রতা ব্যাসার্ধ হচ্ছে যে এই যে গোলীয় দর্পণটা আমার কাছে রয়েছে, এই গোলীয় দর্পণটা কোনো না কোনো বৃত্তের অংশ, ওই বৃত্তের ব্যাসার্ধটাকেই কি বলা হবে আমার বক্রতা ব্যাসার্ধ। অর্থাৎ এক্ষেত্রে সি ও আমার কি হয়ে যাবে, বক্রতা ব্যাসার্ধ। তুমি বলতে পারো সিএম ড্যাশ, সিএমও কিন্তু আমার বক্রতা ব্যাসার্ধ, সিএম ড্যাশও আমার কি বক্রতা ব্যাসার্ধ। যেহেতু সিএম, সিও আর সিএম ড্যাশ ওই একই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ, তো আমি ধরে নিচ্ছি আমার বক্রতা ব্যাসার্ধ কত না, সিও হচ্ছে আমার কিন্তু বক্রতা ব্যাসার্ধ এখানে হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি এ পর্যন্ত কি কি বললাম না, মধ্যবিন্দু, বক্রতা কেন্দ্র, উন্মেষ, প্রধান অক্ষ, বক্রতা ব্যাসার্ধ আর হচ্ছে কৌণিক উন্মেষ, ঠিক আছে। এবারে আমরা চলে আসবো যে জায়গাটায়, সে জায়গাটা হচ্ছে যে মুখ্য ফোকাস কাকে বলে। মুখ্য ফোকাস কাকে বলে, মুখ্য ফোকাস, মুখ্য ফোকাস কাকে বলে। দেখো মুখ্য ফোকাস জিনিসটা কি, নিচে আমি একটা চিত্র অঙ্কন করছি। মনে করো আমার কাছে ওই অবতল দর্পণই রয়েছে এম এম ড্যাশ, ঠিক আছে, এম এম ড্যাশ আমার কাছে একটা অবতল দর্পণ রয়েছে। ভালো কথা, এই অবতল দর্পণের আমার এখানে প্রধান অক্ষ টক্ষ সব কিছু রয়েছে, এইভাবে প্রধান অক্ষ রয়েছে, ঠিক আছে, মনে করো। এবারে ব্যাপারটা কি হবে না, ব্যাপারটা হচ্ছে ধরো আমার এখানে হচ্ছে কি হলো, সি হলো এখানটা, মানে আমার বক্রতা কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে আমার মধ্যবিন্দু ও। এবারে প্রধান মুখ্য ফোকাস কাকে বলছে না, এই দর্পণের যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি যায়, ঠিক আছে, তাহলে সর্বদা সেটা একটা বিন্দু দিয়ে কিন্তু অতিক্রম হবে, ঠিক আছে। বা মনে করো এদিক থেকেও গেল, এদিক থেকেও একটা সমান্তরাল সমান্তরাল আলোকরশ্মি গেল, গিয়ে ও প্রতিফলিত হয়ে ফিরে যাওয়ার সময় ও প্রধান অক্ষকে একটা বিন্দুতে কিন্তু ছেদ করবে, ঠিক আছে। ওই যে ছেদ বিন্দুটা, ওই ছেদ বিন্দুটাই কিন্তু আমার ক্ষেত্রে কি হয়ে যাবে, মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাস কত হয়ে গেল, এফ, ঠিক আছে। তাহলে বোঝা গেল মুখ্য ফোকাস কাকে বলে না, মুখ্য ফোকাস কাকে বলে, কোনো গোলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি কোনো আলোকরশ্মি বা আলোকরশ্মিগুচ্ছ পড়ে, তাহলে ওই আলোকরশ্মিগুচ্ছ বা আলোকরশ্মিটি প্রতিফলিত হয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, ওই বিন্দুটাকেই আমরা বলবো মুখ্য ফোকাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা চলে আসবো সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। তারপর কি চলে আসবো না, ফোকাস দৈর্ঘ্য। এবারে একটা জিনিস খেয়াল করো, ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্যটা কি না, তুমি একটা জিনিস খেয়াল করো যে আমার একদম
এই মধ্যবিন্দু থেকে অর্থাৎ ও থেকে যে এফ পর্যন্ত যে দূরত্বটা, এফটা কি আমার মুখ্য ফোকাস, তাহলে ও থেকে যে এফ পর্যন্ত দূরত্বটা হবে সেটাকেই আমরা বলবো ফোকাস দূরত্ব। সেটাকেই আমরা কি বলবো, ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। তাহলে ও এফ হয়ে গেল কিন্তু আমার ফোকাস দৈর্ঘ্য। এক্ষুনি একটু পরেই আমরা প্রমাণ করব যে এই ও থেকে এফ পর্যন্ত যতটা হবে এফ থেকে সি পর্যন্ত কিন্তু একই দৈর্ঘ্য হয়, অর্থাৎ মধ্যবিন্দু থেকে ফোকাস দৈর্ঘ্যের ফোকাস বিন্দুর দূরত্ব যতটা হবে এই ফোকাস বিন্দু থেকে কিন্তু আমার মুখ্য ফোকাস থেকে কিন্তু বক্রতা কেন্দ্রের দূরত্ব কিন্তু একই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে যেটা চলে আসি গৌণ ফোকাস বিন্দু। ঠিক আছে, বা গৌণ ফোকাস কি বলে, দেখো গৌণ ফোকাস, গৌণ ফোকাস। এবারে মনে করো এখানে আমার দর্পণে আলোক রশ্মিগুচ্ছ হলে কীভাবে পড়ছিল না প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে পড়ছিল। এবারে মনে করো আমার কাছে সেম একটা দর্পণ রয়েছে এম আর হচ্ছে এম ড্যাশ, সেম দর্পণ কি কি রয়েছে এম এম ড্যাশ আমার কাছে দর্পণ কিন্তু রয়েছে। ঠিক আছে, ভালো কথা। তার মধ্যবিন্দু কি না ও, সেখান থেকে আমার হচ্ছে সরি একটু বেঁকে গেছে, সোজা করে আঁকি দাঁড়াও। দেখো সেখান থেকে মনে করো আমার হচ্ছে প্রধান অক্ষ এইভাবে বেরিয়ে এসছে, যার এটা হচ্ছে মুখ্য ফোকাস হচ্ছে এফ আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি। ঠিক আছে, এবারে মনে করো ওখানে প্রথম ক্ষেত্রে কি হচ্ছিল আলোক রশ্মিগুলো বা আলোক রশ্মি গুচ্ছগুলো কি হচ্ছিল প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে পড়ছিল। এবারে মনে করো সমান্তরালভাবে পড়লো না, না পড়লে কি হবে, মনে করো এইভাবে গিয়ে আলোক রশ্মিটা পড়লো। ঠিক আছে, দেখতে পাচ্ছ যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, দিলে কি হবে এরকম ভাবে একটা জায়গা থেকে বেরিয়ে যাবে। এর সঙ্গে যদি আমি আবার সমান্তরালভাবে একটা আলোক রশ্মি গুচ্ছ পাঠাই, ঠিক আছে, মনে করো এখান থেকে আলোক রশ্মি গুচ্ছ এইভাবে সমান্তরালভাবে গেল, এও কিন্তু দেখবে এইরকম ভাবে একটা জায়গা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই যে বিন্দুটা অর্থাৎ এটাকে আমি নাম দিয়ে দিলাম ধরো F1 বিন্দু। ঠিক আছে, কি বলবো F1 বিন্দু। এই F1 বিন্দুটা আমার হয়ে যাবে কিন্তু গৌণ ফোকাস। কি হয়ে যাবে, গৌণ ফোকাস। তারপরে যেটা চলে আসবো যে ফোকাস তল কাকে বলে। ঠিক আছে, তারপরে যেটা চলে আসবো কি ফোকাস তল কাকে বলে। দেখো ফোকাস তল কাকে বলে না, এই যে মুখ্য ফোকাস অর্থাৎ যে এফ, এই যে এফ, এই মুখ্য ফোকাসের সঙ্গে যদি আমি লম্বভাবে কোনো তল কল্পনা করি তাহলে তাকেই আমরা বলবো ফোকাস তল। জিনিসটা কীরকম না, মুখ্য ফোকাসের সঙ্গে আমি এরকমভাবে একটা তল কল্পনা করে নিলাম, এইভাবে এইভাবে ধর মনে করো আমি একটা তল আমি কল্পনা করে নিলাম। ঠিক আছে, তাকেই আমরা কিন্তু বলবো এই যে তলটা পেলে এই তলটাই হচ্ছে আমার ফোকাস তল। ঠিক আছে, ওই তলটাই কি হয়ে যাবে আমার ফোকাস তল কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা কথা বলে রাখি, মুখ্য ফোকাস কিন্তু নির্দিষ্ট একটা বিন্দু, কিন্তু গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু কিন্তু নয়। ঠিক আছে, কি বললাম, মুখ্য ফোকাস হচ্ছে আমার নির্দিষ্ট একটা বিন্দু, কিন্তু গৌণ ফোকাস আমার নির্দিষ্ট বিন্দু নয়। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমরা জেনারেলি কি করব, বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করব। বক্রতা ব্যাসার্ধ কোনটা বললাম না, এই যে ও সি, এটাই হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ, ওকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করব। আর ফোকাস দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করব, স্মল এফ দিয়ে প্রকাশ করব। কেন না জানো ব্যাসার্ধ মানে কি হয়, রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস, তার জন্য আমরা ওটাকে কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে প্রকাশ করব। আর ফোকাস দৈর্ঘ্যকে ইংরেজিতে বলে ফোকাল লেন্থ। কি বলে, ফোকাল লেন্থ। যেহেতু ফোকাল লেন্থ বলে তার জন্য আমরা ফোকাস দৈর্ঘ্যটা অর্থাৎ এই যে ও থেকে এফ পর্যন্ত এই দূরত্বটাকে আমরা কিন্তু এফ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে চলে আসবো আমরা পরের পার্টে। এবারে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হলো গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি হয়, অর্থাৎ ফোকাল লেন্থ এবং রেডিয়াস অফ কার্ভেচারের মধ্যে সম্পর্কটা কি হয় সেটা আমরা দেখবো এবং সেটা প্রমাণও করব। ঠিক আছে, প্রথমে আমরা অবতল দর্পণে করব, তারপরে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে করব। ঠিক আছে, তাহলে পরের আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য এবং তোমার হচ্ছে বক্রতা ব্যাসার্ধের, বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, সম্পর্ক, সম্পর্ক এটা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তার আগে বলে রাখি, আবার বলে রাখছি, ফোকাস দৈর্ঘ্যকে ইংরেজিতে কি বলে, ফোকাল লেন্থ বলে, বক্রতা ব্যাসার্ধকে কি বলে, রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি আমাদের একটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণটা আমি এঁকে নিই। ঠিক আছে, মনে করো এটা এম এম ড্যাশ একটা হচ্ছে অবতল দর্পণ আমার কাছে রয়েছে। ঠিক আছে, অবতল দর্পণ রয়েছে। আচ্ছা, মধ্যবিন্দুর কি না ও,
এইভাবে যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি আমার প্রধান অক্ষ, ঠিক আছে। সেখানে সিটা হচ্ছে আমার কি, মনে করো এখানে হচ্ছে সি আছে, সিটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ, আর এফটা হচ্ছে আমার ফোকাস, ঠিক আছে, মুখ্য ফোকাস, ঠিক আছে। তাহলে একটু আগে আমরা দেখলাম যে এইরকম একটা সিচুয়েশানে যদি প্রধান অক্ষের সঙ্গে কোনো সমান্তরাল রশ্মি এসে পড়ে, মনে করো এখান থেকে গিয়ে একটা সমান্তরাল রশ্মি পড়েছে, সমান্তরাল রশ্মি যদি পড়ে, ওই রশ্মিটা যখন প্রতিফলিত হয়ে ফিরে যাবে তখন সেটা ফোকাস বিন্দুর উপর দিয়ে ফিরে যাবে, ঠিক আছে। তাহলে সেটা কি হবে, ফোকাস বিন্দুর উপর দিয়ে কি হবে, ফিরে যাবে। মনে করো এটা পি, এটা এ, এটা সি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি করলাম একটা কাজ, যে সি আর এটাকে আমি যুক্ত করে ফেললাম, ঠিক আছে। সি আর একে কি করলাম, যুক্ত করে ফেললাম। তাহলে দেখো এখান থেকে আমি যে জিনিসগুলো পাচ্ছি সেটা হচ্ছে আমার বক্রতা ব্যাসার্ধ প্রথমে। আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ, যাকে ইংরেজিতে আমরা কি বলছি, রেডিয়াস অফ কার্ভেচার। বক্রতা ব্যাসার্ধ কোনটা না, সি থেকে ও পর্যন্ত, এটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে ও সি, যাকে আমরা প্রকাশ করছি কি দিয়ে, স্মল আর দিয়ে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি পেলাম, সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, যাকে ইংরেজিতে কি বলে না, ফোকাল লেন্থ। কি বলে, এই মুখ্য ফোকাস থেকে মধ্যবিন্দু যে দূরত্ব তাকে কি বলা হয়, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ। তাহলে কোনটা 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 হবে না, ও এফ সমান আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। এবারে আমরা দেখব কি, যে এদের দুজনের মধ্যে সম্পর্কটা কি হয়, ঠিক আছে। আগে থেকে আমি একটু বলে রাখি সম্পর্কটা কি হবে, তোমার সম্পর্কটা হবে এফ সমান তোমার হচ্ছে r/2 অথবা আর সমান হচ্ছে 2f। পরীক্ষায় তোমাকে কিন্তু এটা প্রুভ করতে দেয়, ঠিক আছে। তো সেটাই আমরা এখন প্রমাণ করব। দেখো এই যে চিত্রটা, যেখানে আলোকরশ্মিটা পড়ে প্রতিফলিত হয়ে আসছে, এখানে দেখো পি এ অর্থাৎ পি এটা হচ্ছে আমার আপতিত রশ্মি। পি এটা কি, আমার আপতিত রশ্মি, অর্থাৎ ওটা রশ্মিতে গিয়ে দর্পণের উপরে পড়ছে, ঠিক আছে, অর্থাৎ ইনসিডেন্ট রেজ, ঠিক আছে। আচ্ছা, এসিটা কি না, এসিটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। কি রশ্মি, প্রতিফলিত রশ্মি, যাকে ইংরেজিতে বলে তোমার হচ্ছে রিফ্লেক্টেড রেজ, ঠিক আছে। আচ্ছা, আর এসিটা আমি যুক্ত করেছি প্রথম কথা। দেখো প্রতিফলনের যে আমরা প্রতিফলন সম্পর্কে পড়েছিলাম, সেখানে এই যে পিএসি কোণ, আচ্ছা তার আগে বলি, এই এসিটা কিন্তু আমার এই দর্পণের উপরে লম্ব। এসিটা কি, দর্পণের উপরে লম্ব। তোমার মনে হতে পারে লম্ব কেন দর্পণের উপরে, দেখো এটাকে যদি আমি একটা বৃত্ত কল্পনা করি, যে গোলীয় দর্পণটার যে বৃত্তের অংশটা, সেখানে ওসিটা কি, ওসিটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ। সিমিলারলি ওসি যতটা, এসিও কি ততটা, তাহলে এসিও আমার কি হবে, বক্রতার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধগুলো বৃত্তের পরিধিকে কি করে, লম্বভাবে ছেদ করে। তাহলে এটা এর উপরে কি হবে, লম্ব বা অভিলম্ব হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমার আপতন কোণ, ঠিক আছে, আপতন কোণ কত হবে, আপতন কোণ হচ্ছে পিএসি কোণ। তাহলে পিএসি কোণ, ওটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আই দিয়ে প্রকাশ করে ফেললাম। তাহলে এর মানটা কত না, আই মনে করো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ কোনটা না, প্রতিফলন কোণ দেখো এফ এ সি কোণ। তাহলে কোণ এফ এ সি কোণ সমান কত, আর। তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ হয়ে গেল। এবারে দেখো আমরা প্রতিফলনের দুটো সূত্র পড়েছিলাম, একবার মনে করে দিই সূত্রগুলো কি ছিল। যে প্রথম সূত্র ছিল আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, ঠিক আছে, এটা ছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র যেটা ছিল, যে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সর্বদা কি হবে, সমান হবে। আমাদের এখানে প্রথম সূত্রের কোনো কাজ নেই, দ্বিতীয় সূত্রের কাজ আছে। দেখো তাহলে দ্বিতীয় সূত্র কি বলেছিল, যে প্রতিফলন কোণ যা হবে আমার এই আপতন কোণ যা হবে, প্রতিফলন কোণের মানও কি হবে, সমান হবে। তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো কোণ পিএসি মানে এই যে কোণটা আপতন কোণ সমান কি হবে, প্রতিফলন কোণ, অর্থাৎ এফ এ সি। এটা হচ্ছে আমার প্রতিফলনের সূত্র থেকে চলে এলো, ঠিক আছে। অর্থাৎ আই ব্যাকেনে আমি লিখে দিচ্ছি আই ইজিক্যাল টু কি, আর। এবার একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমার এই পি এর ওসিটা ওসির কি সমান্তরাল বা প্যারালাল, তাহলে যেহেতু পি এ প্যারালাল বা সমান্তরাল ওসি, সেহেতু আমি কি বলতে পারি, এটা যেহেতু সমান্তরাল রশ্মি। আর দেখো এই যে এসিটা কি হচ্ছে, ওই দুটোকেই একসঙ্গে ছেদ করেছে। তাহলে দুটোকে ছেদ করেছে মানে আমার এই কোণটা যা হবে, এই কোণটাও কি হবে, তাই হবে, ঠিক আছে। তাহলে যেহেতু পি এ প্যারালাল ওসি, আমি কি লিখতে পারি, কোণ হচ্ছে পিএসি সমান কি হবে, কোণ এসি ও বা এসি এফ, ঠিক আছে, কোণ
ACF, ঠিক আছে। তাহলে দুটো কোণের মান কি সমান। এবারে দেখো আমার এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে কি এই কোণটা আই হলে এই কোণটা আর, প্রতিফলনের নিয়ম অনুযায়ী আইর যা মান আর এরও সেম মান। সিমিলারলি দেখো এই কোণটা যদি আই হয় এই কোণটাও কত হবে আই, ঠিক আছে। আবার এটা আই হলে এটা আগে থেকে কি হয়ে আছে আর হয়ে আছে, আবার প্রতিফলনের নিয়ম অনুযায়ী আই আর আর সমান। অর্থাৎ আমার এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি কোণ ACF, কোণ ACF সমান কোণ CAF, কোণ হচ্ছে CAF। কোন দুটো কোণ সমান হলো একবার দেখিয়ে দিই তোমাকে। তাহলে আমার এই কোণটা সমান হওয়ার জন্য এই কোণটা সমান হলো, এই কোণটার সঙ্গে আবার এই কোণটা সমান। এবার প্রতিফলনের নিয়ম অনুযায়ী এর সঙ্গে এর সমান, আবার এর সঙ্গে এর সমান, তার মানে এ দুটো কি হবে সমান হবে। এবার একটা ত্রিভুজের এই দুটো কোণ যদি সমান হয়ে যায় আমরা জানি তখন কি হয়, ওটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। অর্থাৎ এই সি থেকে এফ পর্যন্ত আর এ থেকে এফ পর্যন্ত এই যে দুটো বাহু কি হবে সমান হতেই হবে, নাহলে এই দুটো কোণ কখনো সমান কিন্তু হবে না। তাহলে সুতরাং আমি কি পেলাম না AF সমান হচ্ছে তোমার FC, AF সমান হচ্ছে FC, দুটো সমান হয়ে গেল, ভালো কথা। এবারে দেখো দর্পণের উন্মেষ কোণটা, এই যে আমি বললাম এটা কি আমরা কি বলবো উন্মেষ বলবো। এবার উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয়, এবার ভাবো কোনো একটা গোলীয় দর্পণ তখনই খুব ভালোভাবে কাজ করবে যখন ওর উন্মেষ খুব ছোট হবে। উন্মেষ কথার অর্থ কি, সোজা সোজা বা সহজ ভাষায় মনে রাখো এই যে বেঁকে আছে দর্পণটা, ঠিক আছে, এর ক্ষেত্রে এর উন্মেষটা কীরকম হবে না, এই যে বেঁকে আছে যত বাঁকটা বেশি হবে তত ওর উন্মেষ কী হবে, তত ওর উন্মেষ হচ্ছে বেশি হবে। উন্মেষ ছোট কখন হবে না, যত সোজা হতে থাকবে এরমভাবে ধরো হালকা বেঁকে আছে তখন ওর উন্মেষ কী হবে কম হবে। তো একদম যখন উন্মেষ যদি আমি খুব ছোট বা উন্মেষ খুব যদি কম ধরে নেই, এটা প্রায় স্ট্রেট লাইন আকারে বা সমতল দর্পণের মতো হয়ে যাবে, তখন কি হবে, তখন এ বিন্দু আর ও বিন্দুটা খুব কাছাকাছি অবস্থান করবে, ঠিক আছে। তাহলে তোমাকে ভাষায় লিখতে হবে যদি উন্মেষ খুব মানে ক্ষুদ্র হয়, তাহলে যদি উন্মেষ খুব ক্ষুদ্র হয় তাহলে তোমার এ ও ও বিন্দু কাছাকাছি অবস্থান করবে, এবং সেক্ষেত্রে তোমাকে এ বিন্দু যা ও বিন্দু তাই তোমাকে ধরে নিতে হবে। অর্থাৎ এখান থেকে আমি কি পেলাম, এ এফ যতটা ও এফ ও কিন্তু আমার ততটাই হয়ে যাবে, অর্থাৎ এ ও যতটা ও এফ আমার ততটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবারে দেখো যদি আমি বক্রতা ব্যাসার্ধের কথায় চলে আসি, বক্রতা ব্যাসার্ধ আমার কি ছিল ওসি, তাহলে ও বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ কি ছিল না ওসি। তাহলে ওসি সমান আমি দেখো লিখতে পারি ওসি সমান সিএফ প্লাস ওএফ, ঠিক আছে। তাহলে সিএফ প্লাস কি লিখে ফেললাম ওএফ, সিএফ প্লাস ওএফ সমান দেখো সিএফ আমি রেখে দিলাম, সিএফই রেখে দিলাম, প্লাস দেখো ওএফ যেটা এফ আমার সেটা দেখো এই যে লিখেছি, এও যেটা ওএফ সেটা, সরি এ ও নয় এটা হবে এ এফ, আচ্ছা এটা হবে তোমার এ এফ, একটু মিস্টেক হয়ে গেছে একটু ঠিক করে নাও, এ এফ, ঠিক আছে। তাহলে এ এফ যতটা ও এফ ততটা, তাহলে ও এফ এর জায়গায় আমি কি লিখতে পারি এফ লিখতে পারি, তাহলে লিখে ফেললাম এ এফ, ঠিক আছে। আচ্ছা সমান দেখো সিএফ প্লাস এফ, এবার দেখো সিএফ যতটা এফ ও ততটা, আমি এখানে করেছিলাম দেখো সিএফ যতটা এফ ততটা, তাহলে সিএফ এর জায়গায় আমি কি লিখতে পারবো, বা এফ এর জায়গায় সিএফ এর জায়গায় কি লিখতে পারবো এফ লিখতে পারবো, বা হচ্ছে লিখে ফেললাম কি সিএফ প্লাস হচ্ছে আমার কি লিখবো সিএফ, আবার একটা সিএফ লিখে ফেললাম, ঠিক আছে, সিএফ সমান দেখো এবারে দেখো ওসি সমান কত ছিল, ওসি সমান আমি ধরেছিলাম আর, তাহলে ওসির মান কত হয়ে গেল স্মল আর, সমান দেখো সিএফ প্লাস সিএফ কি লিখতে পারি 2CF, ঠিক আছে, কত লিখলাম 2CF। তাহলে আর সমান দেখো 2 গুণিতক সিএফ, দেখো সিএফ যতটা ওএফ ততটা, দেখো তোমার কোথায় লেখা আছে সিএফ যতটা এফ ততটা, আবার এফ যতটা ওএফ ততটা, তার মানে সিএফটা কার সঙ্গে সমান, সিএফটা ওএফ এর সঙ্গে সমান, তাহলে 2 গুণিতক কত লিখতে পারি ওএফ। এবার ওএফ মানে কি স্মল এফ, তাই তো, তাহলে আর সমান কত হয়ে গেল 2 ইন্টু এফ, এখানে প্রমাণ হয়ে গেল। বা এখান থেকে আমি লিখে দিতে পারি কি এফ সমান হচ্ছে আমার আর বাই 2, এফ সমান কত আর বাই 2, ঠিক আছে। দেখো
আর সমান হচ্ছে আমার 2f, f সমান r/2 প্রমাণ কিন্তু হয়ে গেল। এটা গেল আমার কার ক্ষেত্রে, না এটা গেল আমার হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। এটা কার, অবতল বা কনকেভ, ঠিক আছে, অবতল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, তো পাশে আমরা চলে আসছি উত্তল দর্পণের কেসটা। ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রেও সেমই হচ্ছে কিন্তু সম্পর্কটা হয়। দেখো উত্তল দর্পণ কেমন ছিল, না উত্তল দর্পণ ছিল এইভাবে আমার হচ্ছে হবে উত্তল দর্পণ। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ভেতরের দিকে থাকবে, মনে করো এটা হচ্ছে এম, এটা এম ড্যাশ, এটা আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, একই রকম বুঝতে পেরে যাবে। এটাও চলে গেল আমার প্রধান অক্ষ, এটা আমার প্রধান অক্ষ চলে গেল। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে আমার চলে গেল প্রধান অক্ষ। মনে করো এটা হচ্ছে আমার মধ্যবিন্দু, সরি এটা হচ্ছে মধ্যবিন্দু সি ও ধরে নাও, আর এটা হচ্ছে আমার হচ্ছে বক্রতা কেন্দ্র সি হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো মনে করো এখান থেকে একটা সমান্তরাল রশ্মি এসে পড়লো। ঠিক আছে, এখান থেকে এইভাবে একটা সমান্তরাল রশ্মি এসে পড়লো। ঠিক আছে, পড়ে কি করলো, ও প্রতিফলিত হয়ে মনে করো এইভাবে বেরিয়ে গেল। ঠিক আছে, প্রতিফলিত হয়ে বেরিয়ে গেল। মনে করো এটা পি, এটা মনে করো এ, এটা মনে করো ধরো বি। ঠিক আছে, বা পি এ সি মনে করো, আগের মতো নামগুলো নেই তাহলে সুবিধা হবে। পি এ, আমি এখানে সি নিয়েছিলাম সরি, তাহলে এটাকে তুমি একটা কাজ করো, এটাকে বি করে দাও। ঠিক আছে, এটাকে বি করে দিলে কিছুই চেঞ্জ হবে না, শুধুমাত্র তোমার প্রতিফলন কোণটা এফ এ বি হয়ে যাবে, নাহলে একটা বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি বি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে পি এ বি। ঠিক আছে, আচ্ছা এর ওপরে আমি একটা লম্ব ধরে নিলাম যেটা একদম এইভাবে গিয়ে পড়েছে। ঠিক আছে, এটাকে মনে করো আমি ধরে নিলাম ধরো এম। ঠিক আছে, যদি এটা না থাকতো কি হতো, এটা এইভাবে 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 বেরিয়ে চলে যেত। ঠিক আছে, চলে যেত বেরিয়ে, হ্যাঁ কি হতো, এইভাবে বেরিয়ে চলে যেত, সরি এইভাবে না গিয়ে এভাবে যেত, না এটা যেত তোমার এইভাবে, এইভাবে গিয়ে ওটা সি দিয়ে যেত। ঠিক আছে, আর এই রশ্মিটাকে যদি আমি পেছন দিকে বাড়িয়ে দিই তাহলে এটা এইভাবে বেরিয়ে যেত। এটাই হচ্ছে তোমার কিন্তু ফোকাস বিন্দু বা হচ্ছে মুখ্য ফোকাস এফ। তাহলে এক্ষেত্রেও একই রকম দেখো, আমি যদি বলে যাই তাহলে পি এ এম কোণ, এটা কি হবে, এটা আমার আপতন কোণ। আচ্ছা এম এম, আচ্ছা এখানে এম নাম দিয়েছি, তাহলে এটা কিউ নাম দিয়ে দাও। তাহলে কিউ এ বি কোণ কি হবে আমার হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, আমি লিখে ফেলছি হু করে। ঠিক আছে, দেখো আপতন কোণ, আপতন কোণ কোনটা, না পি এ কিউ কোণ, তাহলে পি এ কিউ কোণ সমান কি আই। ঠিক আছে, তারপরে আছে এটা, সেটা হচ্ছে প্রতিফলন কোণ, কোনটা হবে কিউ এ বি কোণ, তাহলে কিউ এ বি কোণ সমান কত, আর কোণ। ঠিক আছে, প্রতিফলনের নিয়ম অনুযায়ী পি এ কোণ যাই হবে কিউ এ বি তাই হবে, অর্থাৎ আই ইজিক্যাল টু আর হবে। ঠিক আছে, আবার দেখো পি এটা এই ও সি এর সঙ্গে কি সমান্তরাল, তাহলে যেহেতু পি এ সমান্তরাল কি হবে ও সি, সেহেতু কি হবে এই কোণটার মান তোমার যা হবে, দেখো এই কোণটার মান যা হবে এই কোণটার মানও কি হবে একই হবে, কারণ এই দুটো সমান্তরাল সরলরেখাকে কিউ সি হচ্ছে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, কিউ, আচ্ছা পি এ কিউ লেখো, তাহলে পি এ কিউ কোণ সমান তোমার হয়ে যাবে কোণ ও সি এ কোণ, ও সি এ কোণ, তাহলে দুটো কোণ সমান হয়ে গেল। এবার প্রতিফলনের নিয়ম অনুযায়ী কি হচ্ছে, এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটার সমান, তার মানে এই কোণটার সঙ্গে কি হবে, এই কোণটা সমান কিন্তু হয়ে যাবে। আবার জিনিস খেয়াল করো, এখানে কিউ এ বি কোণ যতটা, তোমার সি এ এফ কোণ কিন্তু ততটাই হবে। ঠিক আছে, তাহলে কোণ কিউ এ বি কোণ সমান কোণ হচ্ছে তোমার সি এ এফ কোণ, তাহলে সি এ এফ কোণ, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, এর সঙ্গে এই কোণটা সমান, এর সঙ্গে এই কোণটা সমান, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তার মানে কি হলো, না ও সি এ কোণ মানে এই কোণটা যতটা হবে তোমার সি এ এফ কোণ মানে এই কোণটাও কি হবে ততটাই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি পেলাম, না পেলাম হচ্ছে কোণ ও সি এ, কোণ ও সি এ সমান হচ্ছে কোণ কোণ তোমার হচ্ছে সি এ এফ, সি এ এফ দুটো কোণ সমান। এবারে দেখো যে ত্রিভুজটা এখানে তৈরি হয়েছে, সেই ত্রিভুজটা হচ্ছে এ এফ সি ত্রিভুজ। এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান, কখন সমান হবে, না যখন এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। কোন দুটো বাহু সমান হবে, না এ থেকে এফ পর্যন্ত আর এফ থেকে সি পর্যন্ত, এই দুটো বাহু সমান হলে তবেই কিন্তু এখানে দুটো সমান ধরনের কোণ তৈরি হবে। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, এখান থেকে আমি পেয়ে গেলাম হচ্ছে এ এফ সমান হচ্ছে এফ সি, কত পেয়ে গেলাম, এ এফ সমান এফ সি। এবারে দেখো আগের মতো ঠিক দর্পণের উন্মেষ, মানে এই বাঁকাটা যদি সোজা
বেশি সোজার কাছাকাছি হয়। দর্পণের উন্মেষ যদি খুব হচ্ছে কম হয় তাহলে এ বিন্দু যেটা আর ও বিন্দু প্রায় সেটাই হবে বা খুব কাছাকাছি অবস্থান করবে। তাহলে এ এফ যতটা হবে ও এফও কী হবে ততটা হবে। তাহলে এ এফ যতটা সমান হচ্ছে ও এফ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, তাহলে এখানে বক্রতা ব্যাসার্ধ কত? ও সি। বক্রতা ব্যাসার্ধ কত? ও সি। তাহলে আমি লিখে ফেলছি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কত না ও সি। ও সি সমান দেখো ও সি সমান আমি কি লিখতে পারি? সি এফ প্লাস ও এফ। তাহলে সি এফ প্লাস ও এফ সমান দেখো সি এফ যতটা তোমার এফ এ ততটা, দেখো সি এফ যতটা এফ এ ততটা, তাহলে সি এফ এর জায়গায় কি লিখবো? এ এফ। ঠিক আছে, সমান হচ্ছে এ এফ প্লাস কি হবে? ও এফ। ঠিক আছে, এবারে দেখো এফ যতটা আবার ও এফ ততটা। ঠিক আছে, তাহলে এফ এর জায়গায় লিখতে পারি ও এফ প্লাস ও এফ সমান কি দাঁড়ালো? টু ও এফ। তাহলে ওসি সমান কত দাঁড়ালো? টু ও এফ। এবার ওসিটা কি? দেখো ও থেকে সি কি বলেছিলাম? এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। একে আমরা কি দিয়ে প্রকাশ করি? স্মল আর দিয়ে। তাহলে আর সমান, ঠিক আছে, আর সমান 2 ও এফ। ও এফ মানে কোনটা? ও এফ মানে হচ্ছে মধ্যবিন্দু থেকে মুখ্য ফোকাসের দূরত্ব, যেটাকে আমরা কি বলি? ফোকাস দৈর্ঘ্য বলি। তাহলে আর সমান কত হয়ে গেল? 2 এফ। এখানে একটা প্রমাণ হয়ে গেল, বা আমি কি লিখতে পারি? এফ সমান হচ্ছে আর বাই 2। এই যে প্রমাণটা আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার কি দাঁড়ালো? উত্তল দর্পণ। আচ্ছা এটা আমি লিখে দিই, এটা তাহলে আমার কি দর্পণ গেল? এটা হচ্ছে আমার উত্তল দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। ঠিক আছে, তাহলে আমরা এক্ষুনি কি প্রমাণ করলাম না অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ফোকাল রিলেশন বিটুইন ফোকাল লেন্থ অ্যান্ড রেডিয়াস অফ কার্ভেচার ফর কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিরর। সম্পর্কটা কি হয়? বক্রতা ব্যাসার্ধ ইজিক্যাল টু 2 ইন্টু ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, বা ফোকাস দৈর্ঘ্য ইজিক্যাল টু বক্রতা ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসে মোটামুটিভাবে এই পর্যন্ত থাকলো। পরের ক্লাসে আমরা এর নেক্সট পার্টগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব। আর এই ক্লাসের যে পিডিএফগুলো, ফ্রি পিডিএফগুলো তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো এবং সেখান থেকে আমাদের বিভিন্ন ক্লাসের ফ্রি পিডিএফ এছাড়াও আমাদের যে অন্যান্য স্টাডি মেটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো। ঠিক আছে, চলো টাটা।